নীলার শাশুড়ি পর্ব 2। নীলা একটু ঝুঁকে দেখার চেষ্টা করলো হাফসা বেগম কি লিখছে। নীলা বলল, খালাম্মা কি লিখছেন? এত আর কি বই পড়ছেন? হাফসা বেগম হেসে বললেন, সহিহ বুখারী। নীলা বেশ কৌতূহল হলো, কি লিখছেন তিনি আর কেনই বা এটি জানতেন। হাফসা বেগম বই বন্ধ করে বললেন, না, এর পিছনে নাতি দীর্ঘ এটি ইতিহাস আছে। নীলা কি সময় বা ধৈর্য হবে তা শুনবার? নীলা দারুণ কৌতূহল হচ্ছে, তাই বলল সে শুনতে চায়, যদি হাফসা বেগম বলতে কোনো আপত্তি না থাকলে। হাফসা বেগম শুরু করলেন, 4 বছর আগে বেশ অল্প বয়সীদের এক গ্রুপের সাথে তিনি আর তার স্বামী হজে গিয়েছিলেন। ওই গ্রুপের বেশিরভাগ ছেলেমেয়েরাই বয়সে তরুণ আর একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করে। ওই গ্রুপে একজন বেশ ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান রাখা ব্যক্তি ছিলেন। তিনি হজে যাবার আগে বেশ কিছু শিক্ষণীয় ক্লাস নেন সবার জন্য। সেখানে তিনি যা শিখিয়েছেন তা আগে তেমন করে কেউ কখনো বলেননি। যেখানে হজে গিয়ে অন্যের কষ্টের কারণ না হওয়ার বেশি জরুরি, এটি হজ কবুল হওয়ার অন্যতম কারণ। উদাহরণ দিতে গিয়ে বলেন, হোটেল রুমের 4 জনের যদি থাকার বন্দোবস্ত হয়, তবে যে সকলকে আগে তাদের পছন্দের বিছানা নিতে দিয়ে নিজে পরে নিবে সে উত্তম। জমজমের পানি পান করতে গিয়ে যার জন্য লাইনে অপেক্ষা করা কষ্টকর, তাকে এগিয়ে দেওয়া যায়, তবে সে হবে উত্তম। এইভাবে মানুষের হক নষ্ট না করে হজ করতে পারলে সেই হজ কবুল হবার সম্ভাবনা বেশি। ওই ব্যক্তি আরও বলেন, হজ থেকে ফিরে এসে তারা সবাই যেন হাদিস পড়ে তাদের সামাজিক পারিবারিক জীবনে তার প্রতিফলন ঘটান, তবেই না সঠিকভাবে ধর্ম পালন করা হবে। আর একজন সত্যিকারের ধার্মিক ব্যক্তি একজন মানবিক বোধ সম্পন্ন ব্যক্তি বটে। সেই থেকে হাফসা বেগম হাদিসের বই প্রতি রাতে পরে পরবর্তী দিনের কয়েকটা কাজে বাস্তবায়িত ঘটাবে তাই লিখে রাখেন। গত 4 বছর ধরে একদিনও এর ব্যতিক্রম হয়নি। নীলা বেশ চমৎকৃত হচ্ছিল হাফসা বেগমের কথা শুনে। আগ্রহ নিয়ে বলল, কি কি হাদিসে বাস্তবায়িত তিনি তার জীবনে ঘটিয়েছেন? হাফসা বেগম বললেন, আগে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু সে অসৎ পথে উপার্জন করেছে, অন্যের হক নষ্ট করেছে, মাজলুমের প্রতি অত্যাচার করেছে, ধর্মীয় নীতিরীতি যা অধিক মানবিক তা না পালন করে সামাজিক অমানবিক রীতিগুলো পালন করেছে। হাফসা বেগম বলতে লাগলো, হাদিস পড়তে তিনি জেনেছেন গীবত বা অন্যের সমালোচনা করা কত বড় গুনাহ। নিজের মৃত ভাইয়ের মাংস খাবার মতো হলো গীবত, অথচ যে কাজটি অবলীলায় করেছে সবাই। তিনি অনেক বছর ধরে এই অভ্যাস করেছেন অন্যকে নিয়ে না কথা বলার, এতে গীবতের সম্ভাবনা কমে যায়। আবার হাদিস এসেছে, যার ভিতর সর্ষে পরিমাণ অহংকার থাকবে সে মৃত্যুর পর জান্নাত পাবে না। তাই তিনি নিজে তার বাসার কাজের মহিলার বাসায় এলে প্রতিদিন তাকে সালাম দেন। প্রতিবেশীর প্রতি হকের ব্যাপারে এতটাই বলা হয়েছে যে তিনি অবাক হন এ ভেবে যে এ দায়িত্ব পালন করলেই তো আমাদের সামাজিক জীবন অনেক সুন্দর হয়ে যায়। এখন তো ঢাকা পাশের ফ্ল্যাটে কে থাকেন তা অনেকে জানে না। এতে করে সামাজিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেমন আর গড়ে উঠছে না, তেমনি নানা অপরাধ সামাজিক মূল্যবোধের ক্ষয় হচ্ছে। তিনি বলেন, যেদিন থেকে তিনি এই হাদিসটা জেনেছেন, সে রাঁধুনিকে তার রান্নায় একটু ঝোলের পরিমাণ বাড়িয়ে দিতে বলেছেন, যেন সে তার প্রতিবেশীর বাসায় খাবার পাঠাতে পারেন। আবার আরেকটাতে বলা হয়েছে, কারো প্রতিবেশী যদি তাকে ছাগলের খুরো পাঠায়, তাতেও যেন তা নিয়ে কেউ অসন্তুষ্ট প্রকাশ না করে বা উপহাস না করে। কি সুন্দর দুটি ঘটনার মেলবন্ধন। তিনি বলেন, এখন প্রায় যখনই তার বাসায় ভালো মন্দ রান্না হয়, তিনি তার প্রতিবেশী মানে ফ্ল্যাটের অন্য অন্য বাসিন্দাদের বাসায় পাঠাতে ভুল করেন না। তার ঠিক বিপরীত দিকে ফ্ল্যাটে থাকেন একজন অবসরপ্রাপ্ত সরকারি সচিব ভদ্রলোক। তার পরিবার নিষ্ঠাবান হিন্দু ব্রাহ্মণ। তারা সম্পাকে খান, তাই অনেক চিন্তা করে তিনি মাঝে মাঝে ফলমূল কিনে তাদের বাড়িতে পাঠান, যাতে তারা বিব্রত না হন। আর তিনি দেখেছেন এতে তারা বেশ খুশি, মানে তার উপহার
সুন্দর গ্রহণ করেছেন। এই রীতি চালু করার পর থেকে পুরো বিল্ডিং সবার সাথে তার একটা সুসম্পর্ক গড়ে উঠেছে। এমনকি বাসার কেয়ারটেকার ও দারোয়ানকেও তিনি নিয়ম করে খাবার পাঠান। নীলা যত শুনছে ততই চমকিত হচ্ছে এই বৃদ্ধার চিন্তা চেতনা দেখে আর নিজেকে পরিবর্তন করবার চেষ্টা দেখে। মুসলিম প্রধান দেশে নীলা তার চারপাশে নামাজ রোজা পালনকারী বহু মানুষ দেখেছে। অনেকের ব্যবহারে ধর্মের নির্দেশিত নিয়ম থেকে সাথে বড্ড সাংঘাত। আজ হাফসা বেগমের সাথে পরিচয় না হলে জানতেই না কেউ এভাবে চিন্তা করে আবার বাস্তবায়ন হয়। খুব অল্প বয়সে এই বৃদ্ধার প্রতি এক শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা জন্মে গেল নীলা। ওরা দুজনে পড়া শেষ করে ঘুমাতে গেল। ফজরের নামাজ পড়তে নীলা আর হাফসা বেগম যখন উঠেছে তখনই হাফসা বেগমের ফোনে রিং বেজে উঠল। ড্রাইভার আহমদ কল করেছে। সে যে সদরঘাটে লঞ্চ ঘাটে এসে বসে আছে। নামার সময় কল দিলে আহমেদ এসে হাফসা বেগমকে নামিয়ে নিয়ে যাবে। আজ লঞ্চ বেশ তাড়াতাড়ি এসেছে। 4:45টার দিকে সদরঘাটে নোঙর করে ফেলেছে। সুন্দরবন 8 নামের এই বিশাল জলযানটি নীলার নামাজ শেষ করে সব ব্যাগ লাগেজ গুছিয়ে রুমের চাবি বুঝিয়ে দিয়ে ঘাটে নেমে এলো। হাফসা বেগম নীলাকে কিছুতেই ছাড়তে চাইলেন না বললে তার সাথে তার বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে সকালের নাস্তা করে একটু জিরিয়ে নিতে। তারপর তার ড্রাইভার আহমেদকে তাকে ঢাকা মেডিকেলে নামিয়ে দিয়ে যাবে। কিন্তু নীলার জরুরি ক্লাস থাকায় নীলা কথা দিল আসছে সপ্তাহে ছুটির দিন এই অবশ্যই হাফসা বেগমের সাথে দেখা করতে যাবে। কিন্তু হাফসা বেগম ছাড়লেন না, বললেন নীলাকে মেডিকেল কলেজে নামিয়ে তারপর তিনি যাবেন। নীলা এবার আর না করতে পারলেন না। হাফসা বেগম নীলাকে মেডিকেল কলেজে নামিয়ে বাসায় চলে এলেন। নীলা কোনো মতনে হোস্টেলে গিয়ে ব্যাগ রেখে দুটো নাকে মুখে খেয়ে ক্লাসে ছুটলেন। চোখের পলকে সপ্তাহ চলে গেল। শুক্রবার সকাল সকাল নীলা গোসল করে হাফসা বেগমের পরিবাগের বাসায় রওনা দিলেন। অনেক চিন্তা করে একগুচ্ছ সাদা গোলাপ নিল হাফসা বেগমের জন্য। ঢাকা মেডিকেল থেকে পরিবাগের দূরত্ব বেশি না, আর ছুটির দিন হওয়াতে খুব দ্রুত জ্যামের ঝামেলা ছাড়া পৌঁছে গেল নীলা। নীলাকে দেখে হাফসা বেগম এত খুশি হলেন যে মনে হয় তারা দুজন পরমাত্মীয়। হাফসা বেগমের স্বামী ইসলাম একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা। তার 2 ছেলে, বড়টি অস্ট্রেলিয়াতে ইঞ্জিনিয়ার 3য় বছরে পড়ছে, আর ছোটটি খুলনা মেডিকেল কলেজে 1ম বছরে পড়ছে। তাই বাসায় তারা দুজন থাকেন বেশিরভাগ সময়। সারাদিন হাফসা বেগমের সাথে নীলার আনন্দে কেটে গেল। ঢাকায় নীলার তেমন কোনো আত্মীয় না থাকায় ছোটোখাটো ছুটিতে বেশিরভাগ সময় থাকতো নীলা। এখন সেই সব ছুটির মাঝে মাঝে হাফসা বেগমের কাছে চলে যায়। হাফসা বেগমের সান্নিধ্যে নীলা এক অপার প্রশান্তি পায়। সত্যিকারের ধর্মচর্চা মানুষকে কতটা মানবিক করতে পারে হাফসা বেগম তারই উদাহরণ। দেখতে দেখতে নীলার পড়াশোনার পাঠ শেষ হয়ে গেল। ওর বাড়ি থেকে ওর বিয়ের জন্য বেশ তোড়জোড় শুরু হয়ে গেল। এর মাঝেই নীলার মামার এক কলিগের ছেলের সাথে নীলার বিয়ে পাকাপাকি হয়ে গেল। ছেলে ডাক্তার, BCS দিয়েছে, এখন বরিশালে উজিরপুর থানা হাসপাতালে কর্মরত। নীলা হাফসা বেগম আর তার স্বামীকে নিজের খালাখালুর মতোই জ্ঞান করে, আর নিজের বাবা মাকেও হাফসা বেগমকে নীলার বিয়েতে উপস্থিত থাকবার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে। হাফসা বেগমের খুব ইচ্ছে এই বিয়েতে উপস্থিত থাকবার। এই কবছরে নীলা তার মেয়ের মতোই হয়ে গেছে। নীলা তার বড্ড স্নেহের। দেখতে দেখতে নীলা আর বিয়ের সময় এগিয়ে এলো। হাফসা বেগম ও তার স্বামী ইসলাম নীলার বাবা মা কেবল বিয়েতে এসে নিমন্ত্রণ রক্ষা করলেই হবে না বলেই জানিয়ে দিয়েছেন। একটু আগে ভাগে এসে পুরো সময় তাদের সাথে থাকতে বলেছেন। তাই তারা নীলার বিয়ের 2 দিন আগে বরিশালের পথে রওনা দিলেন। হাফসা বেগমের খুব শখ করে তার আদরের নীলার জন্য সোনার সুন্দর একটা মটরদানা হার গড়িয়েছেন। বেশ সাবেকি আমলের নকশা। নীলা একবার তাকে কথায় কথায় বলেছিল ওর সাবেকি আমলের গয়না, বাড়িঘর, আসবাবপত্র বেশ ভালো লাগে। তাই তার মনে হলো এই হারটি নীলার পছন্দ হবে। বরিশাল পৌঁছে তিনি তার বোনের বাসায় উঠলেন। ভাবলেন বিয়ে বাড়িতে কত মানুষ থাকবে, যদি নীলার বাবা মা বারবার বলে দিয়েছেন যেন তারা নীলাদের বাসার অতিথ্য গ্রহণ করেন। সুন্দরভাবে নীলার বিয়ে সম্পন্ন হয়ে গেল। বিয়ের দিন নীলাকে পরীর মতো লাগছিল। হাফসা বেগম মন থেকে দোয়া করলেন নীলার সুখময় দাম্পত্য জীবনের জন্য। ওয়ালিমার পর দিন
নীলা ও নীলার বরে নীলাদের বাসায় আসবার কথা ছিল। নীলার মা হাফসা বেগম আর তার বোনও ওই দিন তাদের বাসায় নিমন্ত্রণ করলেন। হাফসা বেগম আর তার বোন নীলাদের বাসায় গিয়ে দেখেন এখনও নীলাদ ও তার বর শাশুড়ি থেকে আসেনি। নীলার মা জানালো ও শ্বশুরবাড়ির দিকে কিছু আত্মীয় স্বজন আজ বরিশাল ছেড়ে যার যার কর্মস্থলে চলে যাবে, একটু দেরি হয়েছে। নীলাদের বাসায় বেশ হইচই পড়ে গেছিলে। নীলা বাসায় নেই মাত্র কটা দিন। এমন তো নয় এর আগেও নীলা দিনের পর দিন হোস্টেলে থেকেছে, কিন্তু এবার যেন ভিন্ন দৃশ্য স্পট। নীলা এই শহরে আছে, কিন্তু নীলাদের বাসায় কেবল নীলার অভাবে কেবল শূন্য শূন্য। নীলার বাবা মায়ের একমাত্র সন্তান নীলা, তাই ওর আর ওর বরের আসার খুশিতে বাসায় উৎসবের মুখর হয়েছে। নীলাদের দেরি দেখে নীলার মা বেশ কবার নীলাকে কল করেও কোনো উত্তর না পেয়ে নীলার বড় আদনানকে কল করে পেলেন না। সবাই বলে ব্যস্ত আছে তাই কল ধরছে না। দুপুর 2:30 বেজে গেল। নীলার বাবা নীলার শ্বশুরকে কল দিয়ে নীলার মায়ের পিড়াপিড়িতে। নীলার শ্বশুর জানালেন নীলা আদনান বেশ আগেই বেরিয়েছে। আদনানের মোটরসাইকেলে রওনা দিয়েছেন ওরা। বাসার দূরত্ব বেশি নয়, তাই এতক্ষণে পৌঁছে যাবার কথা। নীলার মা জানতে চাইলেন কি বললেন নীলার শ্বশুর। নীলার বাবা সংক্ষেপে বললেন নীলারা রওনা দিয়েছে। পুরো ভেঙে বললে হয়তো নীলার মা চিন্তা করবে, তাই আর সবটুকু বললেন না। এমন সময় নীলার বাবার মোবাইলে কল আসে একটি অপরিচিত নম্বরে। তিনি রিসিভ করেন। অপর থেকে জানানো হয় মেডিকেল কলেজ হাসপাতাল থানায় পুলিশ কল করেছে, তাকে এখনই মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে। নীলার বাবা আব্দুল সালাম কাউকে কিছু না বলে ইশাক ইসলাম সাহেবকে জানালেন। তারা দুজনে মেডিকেল কলেজের দিকে রওনা হলেন। রিস্কায় নীলার বাবা আব্দুল সালাম সাহেব ডুকরে কেঁদে উঠলেন। ইশাক সাহেব তাকে শক্ত করে ধরে রাখলেন। হাসপাতাল পৌঁছে ইশাক সাহেব পুলিশের নাম্বারে কল দিলেন, জেনে নিলেন কোথায় যেতে হবে। নির্দিষ্ট কক্ষে গিয়ে দেখেন নীলার সারা শরীর রক্ত। আদনানকে সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে। আব্দুল সালাম মানে নীলার বাবা মা বলে ছুটে যেতে চাইলে নীলার কাছে, কিন্তু নার্সরা বাধা দিলেন। কিন্তু জানালো আদনানের মোটরবাইকের সাথে ঢাকাগামী এক বাসের সাথে সংঘর্ষে নীলা ছিটকে রাস্তার পাশের জমিতে পড়ে, আর আদনান বাসের চাকার নিচে তৎক্ষণাৎ মারা যায়। যাকে স্পট ডেথ। নীলার ফোনটি আনলক থাকায় আব্দুল সালাম সাহেবকে কল দিয়ে আউটগোয়িং কল লিস্ট দেখে আদনানের পরিবারকে এখনও জানানো সম্ভব হয়নি, কারণ ওর ফোন ওর পকেটে থাকার আগে ভেঙে চুরমার। ইশাক সাহেব আদনানের বাসায় কল দিলেন। কিছুক্ষণের মধ্যে আদনানের বাবা মা ওর বোনেরা এসে গেলেন। তাদের কান্নায় হাসপাতালের বাতাস ভারী হয়ে গেল। এর মধ্যে নীলার মা হাফসা বেগম নীলার মামারা হাসপাতালে এসে উপস্থিত। নীলার পাঁজরের 2 হাড় বেশ ভেঙে গেছে, মাথায় বেশ বড় একটা ক্ষতের চিহ্ন, আর শরীরের নানা স্থান কেটে গেছিল। মাথায় সেলাই লেগেছে, আর তীব্র ব্যথার জন্য বেদনানাশক দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। নীলার বা আদনানের মা বোনদের নীলার মামিরা হাফসা বেগমকে সান্ত্বনা দেওয়ার জন্য কাছে নিয়ে গেলেন। হঠাৎ করে নীলার বড় নানাস বলে উঠল, এই মোটর বাইক তার ভাই বহু বছর ধরে চালাচ্ছেন, কখনো ছোটোখাটো কোনো দুর্ঘটনা হয়নি। আজ নীলা যেদিন প্রথম আদনানের মোটর বাইকে উঠলো সেদিনে প্রথম দুর্ঘটনা, আর তাতেই মৃত্যু আদনানের। কিন্তু নীলা তো দিব্যি বেঁচে আছে, কেবল তার ভাইটাই বেঁচে থাকতে পারলো না। হঠাৎ করে আদনানের মা চিৎকার করে উঠল, নীলা অপয়া, অলক্ষ্মী, রাক্ষসী, নইলে সে বেঁচে থাকলো আর তার ছেলেটাকে মেরে ফেললো কিভাবে? তার এমন কথার আক্রমণে নীলার পরিবার সবাই কর্তব্য বিমূঢ় হয়ে গেল। নীলার মামি বললেন, এ কি বলছেন আপা আপনি? নীলাও তো মারাত্মকভাবে আহত হয়েছে, জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ। নীলার নানা চিৎকার করে বলে উঠলেন, নীলা তো মারা যায়নি, দিব্যি বেঁচে আছে, তাই ও অপয়া, আর আমার ভাই আজ বেঁচে নাই। এহেন কথার আক্রমণে ঘটনার আকস্মিতে নীলার মা জ্ঞান হারালেন। এটা ছিল দ্বিতীয় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।